হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? দিস ইজ ইউর এডুকেটার অরিজিৎ বাসু চৌধুরী। তো আজ এখানে আলোচনা করব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। চলো, তো সর্বপ্রথম তোমাদেরকে লেসন শুরু করার আগে বলি, তো অলরেডি তোমরা জানো ভালো করে আমি আলোচনা করেছি মূলত ফার্স্ট কনস্টিটিউশনাল বডি এবং নন কনস্টিটিউশনাল বডি অলরেডি আমি ডিসকাস করেছি। কনস্টিটিউশনাল বডি কাকে বলে, নন কনস্টিটিউশনাল বডি কাকে বলে, এক্সাম্পল সবই ইনফরমেশান আমরা আলোচনা করেছি প্রথম যদি বলো লেসন। তারপরে আমরা আলোচনা করেছিলাম অ্যাটর্নি জেনারেল, তারপরে আমরা আলোচনা করেছিলাম ফিনান্স কমিশন, তারপর আমরা আলোচনা করেছিলাম কন্ট্রোলার অডিটর জেনারেল। তো আজকে এখানে পড়াবো ইলেকশন কমিশন, তারপর আমরা পড়াবো ইউপিএসসি, স্টেট পিএসসি, তারপর করাবো আমরা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, স্টেট হিউম্যান রাইটস কমিশন। তাহলে আমাদের কনস্টিটিউশনাল বডি পুরো কমপ্লিট হয়ে গেল, একটা পার্ট কমপ্লিট হয়ে গেল, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কিন্তু এক্সামে পাবে। তো দেখো, মূলত তোমরা সবাই যারা আমাকে জানো, আমি আনএকাডেমিতে পড়াই। আনএকাডেমি, এটা আনএকাডেমির চ্যানেল WPSC GS 101। অবশ্যই এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করবে, এবং এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ ফিল্ডে যারা পড়াশোনা করছে। আর আনএকাডেমিতে মূলত আমি পড়াই মূলত পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা জানো ভালো করে। আর যারা আমাকে ফলো করতে চাও অবশ্যই তারা আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করবে, এবং আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করে ওকে ফোন নাম্বার এবং ইমেল আইডি ডাউনলোড করে লার্নার অ্যাপ থেকে, প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর তোমরা অবশ্যই করে WPSC ক্যাটাগরিতেই যাবে, ওখানে অরিজিৎ বাসু চৌধুরী বলে সার্চ করি। শুধু আমি কেন এই মুহূর্তে আনএকাডেমিতে 60+ এডুকেটার্স আছে। এক একটা সাবজেক্ট ভাবো, একটা সাবজেক্টে তোমরা দেখো, একটা সাবজেক্টে তোমরা হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স, জিওগ্রাফি 3-4 করে টিচার্স তোমরা অ্যাভেলেবেল পাবে। মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং সেশন, সব কিছু তোমরা, এভরিথিং, অপশনাল পেপার, কম্পালসারি পেপার, কোথায় কলকাতা পুলিশের পরীক্ষা, কোথায় কনস্টেবল পরীক্ষা, কোথায় ফরেস্টের পরীক্ষা, কোথায় ক্লার্কশিপ পরীক্ষা, সমস্ত পরীক্ষার জন্য সিম্পল ওয়ান সলিউশন, একটাই সলিউশন, সেটা তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। WBCS এবং অন্যান্য পরীক্ষা প্রস্তুতি নাও ঘরে বসে, কেবলমাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমে, ঠিক আছে? তো এবং তোমরা আমার স্পেশাল ক্লাস যদি ফ্রি স্পেশাল ক্লাস দেখতে পারো, ডেইলি আমি স্পেশাল ক্লাস আমি নিই সকাল 11টা থেকে 12টা, যেমন আজ সকাল 11টা থেকে 12টা আমি ক্লাস নেবো, এবং রাত 9টা থেকে 10টা, ঠিক আছে? রাত 9টা থেকে 10টা ডেলি। এবং প্লাস ক্লাসের টাইম তোমরা জানো সাবস্ক্রাইব করতে হবে সেখানে। কেন তোমরা সাবস্ক্রাইব করবে, এটা তো মেন তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে। দেখো, আমি লেসন শুরু করার কিছু কথা বলতে চাই। দেখো, একটা তোমরা WBCS পরীক্ষা দেবে, তাই না? WBCS পরীক্ষার প্রতিটা স্টেপ থাকে, কোথাও প্রিলি, মেইন, তারপর ইন্টারভিউ, তাই তো? এবার তোমাকে দেখো তোমাকে হিস্ট্রির জন্য কেউ এই বই পড়ো, ওই বই পড়ো, কেউ বলবে জীবন মুখোপাধ্যায় পড়ো, কেউ বলবে RS শর্মা পড়ো, কেউ সতীশচন্দ্র পড়ো, কেউ বলবে কৃষ্ণ রেড্ডি পড়ো, তারপরে বুঝতে NCERT পড়ো। পলিটির জন্য লক্ষ্মীকান্ত পড়ো, অনাদি কুমার মহাপাত্র পড়ো, DD বাসু পড়ো, ঠিক আছে? তো একটা সাবজেক্টে এত বই। এবার তোমরা বলো, সারাদিন যদি প্রতিটা বই, যদি এখন ধরো পলিটি একটা টপিক পড়ছো, ধরো আজকে একটা টপিক পড়ছো, ধরো ইলেকশন কমিশন পড়ছো, এই ইলেকশন কমিশনটা হিউজ ইনফরমেশান। এবার তোমরা আমাকে বলো যে এই ইনফরমেশানটা তুমি পুরো পড়ে সেই ইনফরমেশানটা পুরো পড়ে সেখানে কোয়েশ্চেন বেরি করতে হবে। শুধু পড়লে হয় না, কোয়েশ্চেন, এবং কোনটা পড়বো, কোনটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কোনটা WBCS এর জন্য কোনটা ইম্পর্টেন্ট, কোন লক্ষ্মীকান্ত পড়ছো, কিন্তু কোনটা WBCS এর রেসপেক্টে ইম্পর্টেন্ট, কতটা WBCS এর জন্য পড়তে হবে, কতটা UPSCর জন্য পড়তে হবে, কতটা অন্যান্য পরীক্ষার জন্য হবে, সেটাকে কে বলবে? এবং এই যে হিউজ ইনফরমেশান, সেটাকে শর্ট করে তোমাকে যদি আমি প্রেসিডেন্ট ইমপিচমেন্ট তুমি নিজে পড়ছো, ঠিক আছে, যদি আমি তোমাকে বুঝিয়ে দিই প্রসিডিওরটা, তাহলে কি জিনিসটা তোমাদের আয়ত্ত চলে গেলে, এবং তুমি যা পরবর্তীকালে নিজেরা পড়লে বা নোটসও পেয়ে যাচ্ছ। তাহলে এক কথা যদি বলে, এবং একটা 2 বছরে তুমি সাবস্ক্রাইব করছো, সেই 2 বছরের মধ্যে তোমরা সব কিছু, প্রিলির জন্য তুমি পাচ্ছ ক্লাস, মেনের জন্য ক্লাস পাচ্ছ, ইন্টারভিউর জন্য ক্লাস পাচ্ছ, এছাড়াও অন্যান্য পরীক্ষা
তোমাদের ব্যাচ কোর্স অলরেডি 2022 পর্যন্ত ব্যাচ শুরু হয়ে গেছে। তাহলে ঘরে বসে প্রিপারেশন নাও, ডাউট ক্লিয়ারিং সেশন, মক টেস্ট, অপশনাল পেপার, সমস্ত কিছু সিম্পল ওয়ান সলিউশন, সেটা হলো তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। এখানে দেখতেই পাচ্ছি ইউটিউব চ্যানেলে আমরা কীভাবে পরে কন্টেন্টটা দেখলে নিশ্চয়ই ক্লিয়ার করতে পারছি, একটা তো বেসিক ডাউট তো ক্লিয়ার হচ্ছেই, ঠিক আছে। তো এর জন্যই তোমাদের কিন্তু আনএকাডেমি জয়েন করতে হবে, সিম্পল তোমাদেরকে ওয়ান সলিউশন। আর অবশ্যই করে তোমরা দেখে নাও আমার অক্টোবর থেকে ক্যাপসুল কোর্স, দেখো ক্যাপসুল কোর্স যে শুরু হচ্ছে হিস্ট্রি মেডিভালের যে বেসিক দিল্লি সুলতানের থেকে শুরু করে তোমরা যদি দেখো নদী ডাইনাস্টি, হিউজ ইনফরমেশন, তাদের আমলে কোন আর্কিটেকচার তারা কী বিল্ড করেছিল, তাদের বিভিন্ন সেনাপ্রধানের নাম কী ছিল, আকবর আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণ, বলবনের নীতি, তারপর যদি তোমরা দেখো ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক, রাজিয়া, সমস্ত কিছু পড়তে হবে, মোহাম্মদ বিন তুগলক। তাহলে এই হিউজ ইনফরমেশান ওয়ান সলিউশন, 5টা ক্লাস করে ফুল ইনফরমেশান তুমি পেয়ে যাচ্ছ, আর কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ক্যাপসুল কোর্স অন ফিসকাল সিস্টেম, ট্যাক্স স্ট্রাকচার, ক্যাপসুল কোর্স অন ইন্ডিয়ান পার্লামেন্ট, সমস্ত কিছু পুরো ফুল ফ্লেশ তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। ওকে, সিম্পল তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। আর অবশ্যই এই চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো, আর অবশ্যই করে তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। তো আজকে আমি শুরু করব এখানে মূলত নির্বাচন ব্যবস্থা। তো নির্বাচন ব্যবস্থা কি? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো তোমরা আগে জানতে পারি কি বডি, অবভিয়াসলি কনস্টিটিউশনাল বডি, নো ডাউট, এটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এটা তোমাদের আগের দিনই বলে দিয়েছি, এটা কি প্রতিষ্ঠান? সাংবিধানিক প্রতিষ্ঠান। তোমরা জানো ভালো করে আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি তুমি দেখো, আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এই মুহূর্তে তোমরা জানো এক্ষুনি এই চ্যানেলেই তোমরা পলিটি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ক্লাস তোমরা দেখতে পাবে। রাহুল স্যার উনি ক্লাস নিচ্ছেন, অভিজ্ঞ টিচার একজন, আমাদের আনএকাডেমিতে ক্লাস পড়ান, আমি যেমন পলিটি বা উনিও পলিটি পড়ান। তো তোমরা দেখতেই পাচ্ছ উনি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কভার করতে গেলে নিশ্চয়ই তোমরা ক্লাসটা করবে। আমাদের যে দাবি দাওয়াগুলো ছিল না, অন্যতম কী দাবি দেওয়া ছিল? আমাদের যত দাবি দেওয়া ছিল তার মধ্যে অন্যতম দাবি দেওয়া হলো কি? নির্বাচন। এবং ইংরেজদের, দেখো ইংরেজদের আমলে, ধরো আমরা ব্রিটিশদের শাসনে দীর্ঘদিন ছিলাম, ঠিক আছে। ব্রিটিশদের তোমরা জানো প্রথম দিকে আমাদের ভোটাভুটির অধিকারও ছিল না, ঠিক আছে, তাও ভোট দেওয়ার অধিকার হলো, কিন্তু কি প্রাপ্তবয়স্ক বর্তমানে যেটা 18 বছরের ঊর্ধ্বে, তুমি 18 বছর থেকে তুমি ভোট দিতে পারছো, এই রাইটটা ছিল না, তাই না? তো ভারতের সংবিধানের প্রণেতাগণ গণতান্ত্রিক ব্যবস্থা গঠনের অঙ্গীকার করে এবং বংশ, জাত, পাত, সম্প্রদায়, নারী, পুরুষ, ধর্ম নির্বিশেষে সর্বজনীন আবাদ ভোটাধিকার স্বীকৃতির মাধ্যমে রাজনৈতিক গণতন্ত্রের প্রতি তাদের আস্থার প্রতিফলন ঘটিয়েছিল। আগে কি হতো? কে ভোট দিতে পারবে? ম্যাক্সিমাম নমিনি হতো। এবং তোমরা জানো প্রভিন্স এবং প্রিন্সলি, প্রভিন্স তোমরা নিশ্চয়ই জানো, প্রদেশ, ব্রিটিশদের প্রদেশ, আজকাল প্রিন্সলি রাজত্ব করতো, তারা নমিনি হতো। সেখানে কিন্তু ডাইরেক্ট, এখন বর্তমানে কী হয়, আমাদের কনস্টিটিউয়েন্সি থেকে লোকসভা ইলেকশন একজন দাঁড়াচ্ছেন, আমাদের এমপি যাচ্ছে দিল্লিতে, ঠিক আছে, হাউস অফ পিপল, লোয়ার হাউস বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এমএলএ। তো আমরা ইলেক্ট করছি, মানে আমরা ভোট দান করছি, ঠিক আছে। তো এইটা একটা আমাদের, দেখো মানে স্বাধীনতা সংগ্রামী বা যারা এই সংবিধানের প্রণেতাগণ কয়েকটা দাবি ছিল, কি একটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতার দাবি 1 নম্বর, 2 নম্বর হলো তোমাদের ইলেকশন, ভোট। শুধু ভোট নয়, ভোট হয় ভারতীয়দের দ্বারা, সেখানে ভারতীয়রা ভোট দেবে, অবশ্যই ভারতীয়রা ভোট দেবে, সেখানে ভারতীয়দের, আজকে পার্লামেন্টে আমাদের প্রতিনিধি যাবে, আমরা যদি না ভোট দিই তাহলে তারা কি করে কাদের পারমিশনে পার্লামেন্টে যাচ্ছে, তাই না? নিশ্চয় আমরা ইলেক্ট করছি, এটাই চেয়েছিলাম যে আমরা সাধারণ মানুষ ভোট দেবো, সেখানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, তুমি কি না, কোনো ডাইমেনশন থাকবে না, সকলে প্রতিটা মানুষ ভোট দেবে। এটা হলো আমাদের ভারতের গণতান্ত্রিক উৎসব। আজকে তোমরা দেখো আমাদের ভারতবর্ষ হলো পৃথিবীর মধ্যে অন্যতম সবথেকে বৃহৎ গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেটিক কান্ট্রি। এত বড় দেশ যেখানে গণতান্ত্রিকভাবে তারা ভোট দেয়। দেশ যখন ভাগ হয় তখন অনেক
বড় বড় হিস্টোরিয়ানরা বলেছিল, যে ফরেন হিস্টোরিয়ানরা বলেছিল যে ভারত এত বড় দেশ, যেখানে এত বৈচিত্র্যময় দেশ, যেখানে এত ধর্ম, বর্ণ, লিঙ্গ, কী করে ভারত একসাথে এক মালার মধ্যে থাকবে? এটাই হলো আমাদের ভারতবর্ষের মহিমা। ঠিক আছে, ভারতবর্ষের শক্তি, গণতান্ত্রিক দেশ। সেখানে গণতান্ত্রিক কী থাকে? গণতন্ত্রের কী? গণতন্ত্র যেমন আমাদের আমরা নির্বাচন করছি, নির্বাচিত হয়ে ব্যক্তি লোকসভায় যাচ্ছে, বিধানসভায় যাচ্ছে, সেরকম আবার অপোজিশনও আছে। এটাই তো গণতন্ত্র। সেখানে মিডিয়া স্বাধীনতা আছে, স্বাধীন মিডিয়া। অপোজিশনরা সরকারের সমালোচনা করছে ডিসেন্ট ওয়েতে। এটাই তো গণতন্ত্র, যেখানে একটি ভোটের মাধ্যমে ব্যক্তি পার্লামেন্টে যাবে, অপোজিশন থাকবে, একটা নিয়ন্ত্রণ মুক্ত তোমার মিডিয়া থাকবে। এটাই তো আমাদের স্বপ্ন দেখেছিলাম। তো এটাই, যেখানে গণতন্ত্রের কন্ট্রোল হতে হবে। ইংরেজরা আমরা, তুমি জানো ভালো করে, গণতন্ত্র পত্র পত্রিকা আমাদের লিটলেও পড়েছি, রাওলাট একটাও পড়েছি, কত না পড়িনি। আর ভোট তো মানুষের দুঃস্বপ্নের মতো, স্বপ্নে ভাবতেই পারতো না, দুঃস্বপ্ন বলছি, স্বপ্নে ভাবতেই পারতো না যে মানুষ ভারতীয়রা ভোট দেবে, যে ভারতীয়রা ভোট দেবে, যে দিয়ে নির্বাচিত করে ব্যক্তিকে পাঠাবে পার্লামেন্টে। সেখানে অনেক পরবর্তীকালে 1935-এর সময় বলতে পারো, বা পরবর্তীকালে, তাও তুমি দেখো না, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1946-এ যে গঠন হয়েছিল, সবাই কি ভোট, সাধারণ নির্বাচক মাধ্যমে ভোট হয়েছিল না? তো যাই হোক, এগুলো ওভারভিউ একটু বললাম। কিন্তু আমরা যেটা পড়বো, যেটা কনস্টিটিউশনাল বডির ইলেকশন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, ভারতের স্বপ্নের মধ্যে ছিল যে ভোট দান, তাই না? তো চলো, আজকে আমরা আলোচনা করবো এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, নির্বাচক কমিশন। তো যাই হোক, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ এস্টাবলিশ এ পার্মানেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স বডি। কি বললাম দেখো, কত সুন্দর কথাটা। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ এস্টাবলিশ এ পার্মানেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট বডি টু এনশিওর, করে কি এনশিওর? ফ্রি অ্যান্ড ফেয়ার। ফ্রি মানে স্বাধীনভাবে আমাদের ইচ্ছা, আমি এ কে ভোট দেবো না, বি কে ভোট দেবো না, সি কে ভোট দেবো না, ডি কে ভোট দেবো। ফেয়ার, সেখানে কোনো নিশ্চয়ই আমার ভোট দিতে যাবো, কোনো প্রভাব খাটাবে না, কে বলবে না আমি তোমাকে, এখানে ফ্রি, এখানে কোনো টাকার লেনদেনের কোনো ব্যাপার নেই। এখানে নিজের ইচ্ছার মতো গণতান্ত্রিক অধিকার আমরা প্রয়োগ করি। ফেয়ার ইলেকশন হবে, সেখানে কোনো প্রেসার ক্রিয়েট হবে না, সেখানে কোনো স্বাধীন মত, আমার ভোট, মাই চয়েস, তাই না? আমার ভোট আমি চয়েস করব, এটাই তো মেন আমাদের এম থাকে। এবং এই লক্ষ্যটা কে এনশিওর করে? আমাদের ইলেকশন কমিশন। The Constitution of India has established permanent and independent body to ensure free and fair election in the country known as Election Commission. তাহলে বুঝতে পারছো, ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হলো ভারতবর্ষ। স্বাধীনতা পরবর্তী সময় থেকে ভারতের সাংবিধানিক নীতি মেনে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। ভারতের নির্বাচন কমিশনের পদটি সংবিধানের স্বীকৃত। এদের কমিশনের মেন দায়িত্ব কি? প্রতিটি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা, এবং রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশন এবং অন্যান্য কমিশনারদেরকে নিয়োগ করবে। তাহলে নির্বাচন কমিশনের দায়িত্ব কি? ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তাহলে এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, দ্য কমিশন ইজ রেসপন্সিবল ফর হোল্ডিং লোকসভা ইলেকশন অফ ইন্ডিয়া। এবার আমি বলবো, দেখো, যে আমাদের পঞ্চায়েত পৌরসভা ইলেকশন কারা কন্ডাক্ট করে, কার দায়িত্বে থাকে? স্টেট ইলেকশন কমিশন না, যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটা আমরা ডিটেলসে জানতে পারবো, পরবর্তীকালে আলোচনা করবো। হোয়াট ইজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া? দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ অ্যান অটোনমাস কনস্টিটিউশনাল অথরিটি। তাহলে কি বললাম বুঝতে পারছো? তাহলে খুব গুরুত্বপূর্ণ, যে তাহলে আমি প্রথমেই যেটা বললাম, যে ইলেকশন কমিশন হলো একটি সাংবিধানিক অটোনমাস কনস্টিটিউশনাল অথরিটি। কি রেসপন্সিবল ফর অ্যাডমিনিস্ট্রেটিং ইউনিয়ন অ্যান্ড স্টেট ইলেকশন প্রসেস ইন ইন্ডিয়া। আমাদের লোকসভা ইলেকশন, আমাদের রাজ্যের বিধানসভা ইলেকশন, প্রেসিডেন্সি ইলেকশন, সমস্ত ইলেকশন কে কন্ডাক্ট করে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট ইলেকশন পর্যন্ত ভাবো, কলেজিয়াম পদ্ধতি। দেখো, প্রেসিডেন্ট ইলেকশন তো আমাদের ডাইরেক্ট দিই না, আমরা যাদেরকে নির্বাচন করছি তারা ইলেক্ট করে ইনডাইরেক্ট। তোমরা যদি দেখো, প্রিয়াম্বলে একটা কথা লেখা আছে,
রিপাবলিক মিনস হলো প্রেসিডেন্ট শ্যাল বি ইলেক্টেড বাট ইনডাইরেক্ট ইলেক্ট। প্রেসিডেন্ট শ্যাল বি ইলেক্টেড বাট ইনডাইরেক্ট ইলেক্ট। তাহলে ইন দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাহলে বুঝতেই পারছো স্টেট ইলেকশনে দ্য বডি, আমরা যাদেরকে ইলেক্ট করি তারা ইলেক্ট করছে প্রেসিডেন্ট ইলেকশন। যেমন দিল্লি এবং পুডুচেরি তোমার যে স্টেট লেজিসলেচার আছে তারা পার্টিসিপেট করছে। দ্য বডি অ্যাডমিনিস্টার ইলেকশন টু দ্য, দেখো লোকসভা, রাজ্যসভা, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইন ইন্ডিয়া। দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ইন কান্ট্রি, যেটা কোনো অমিট চলে গেছিলো সেটাই তোমাদের বললাম। দ্য বডি অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ইলেকশন টু দ্য লোকসভা, রাজ্যসভা, লোকসভা ইলেকশন কন্ডাক্ট করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তত্ত্বাবধানে হচ্ছে। রাজ্যসভা ইলেকশন, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, রাজ্য বিধানসভা, প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ইন দ্য কান্ট্রি। পয়েন্ট টু বি নোটেড। আচ্ছা ওইটা কিন্তু একটু মনে রাখবে, আমাদের যে ব্রিটিশদের যখন আমরা পরাধীন ছিলাম আমাদের কিন্তু স্বপ্নের মতো ছিল যে আমরা ভোট দেবো, আমাদের দ্বারা ব্যক্তি নির্বাচিত হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, কিন্তু প্রথম যে পয়েন্টটা বলছিলাম, ঠিক আছে, ওখানে একটু মিস্টেক হয়ে গেছিলো, তো এটা মনে রাখতে হবে। আমাদের স্বপ্নের মতো ছিল, অন্যতম দাবি। আমি তোমাদের যেটা বলছিলাম একটা কথা মাথায় এলো, আমি তোমাদের বললাম ইলেকশন কমিশন, দেখো ভারতবর্ষের সংবিধান প্রণেতারা কয়েকটা জিনিসের ফার্স্ট এম করেছিল। একটা হলো ইলেকশন, একটা হলো মৌলিক অধিকার। মৌলিক অধিকারটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তো এগুলো মনে রাখতে হবে। চলো, তা ইলেকশন কমিশনের লোগোটা দেখো ঠিক এরকম, ভারতীয় নির্বাচন যে কমিশন, ঠিক আছে, তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, নির্বাচন ব্যবস্থা, ভারতীয় নির্বাচন কমিশন। তাহলে দেখো দ্য ইলেকশন কমিশন, দেখো পরীক্ষা যেমন গত বছর পরীক্ষা দিয়েছিল, সরি এবছর পরীক্ষা দিল্লিতে দিয়েছিল, তোমরা জানো ভালো করে যে ওখানে যে প্রশ্নটা দিয়েছিল যে লোকপালের লোগো, তাই না? তো যাই হোক এগুলো কিন্তু পরীক্ষায় দেবে। যাই হোক, দ্য ইলেকশন কমিশন ইজ অ্যান অল ইন্ডিয়া বডি। তাহলে কি বললাম? দ্য ইলেকশন কমিশন ইজ অ্যান অল ইন্ডিয়া বডি দ্যাট ইজ কমন টু বোথ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। ওকে, তাহলে খুব গুরুত্ব, অল ইন্ডিয়া বডি, ইউপিএসসি অল ইন্ডিয়া এক্সামিনেশন, আইএস পরীক্ষা কন্ডাক্ট করে ইউপিএসসি, ঠিক আছে, অল ইন্ডিয়া সার্ভিস। It must be noted here that the commission does not deal with election to the municipality panchayat. এটাই প্রশ্ন আসে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তোমাদের যেটা বললাম যে আগের পার্টটা যেটা দেখাচ্ছিলাম, যে দেখো লোকসভা, রাজ্যসভা, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, প্রেসিডেন্ট, ভাই সমস্ত এই সমস্ত ভোট মানে দায়িত্ব নিয়ে দায়িত্ব সহ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এনশিওর করেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। বাট মিউনিসিপ্যালিটি অ্যান্ড পঞ্চায়েত কিন্তু মনে রাখতে হবে ইলেকশন কন্ডাক্ট করেন স্টেট ইলেকশন কমিশন। Hence, a state election commission is provided by the Constitution of India. তাহলে বুঝতে পারলে? তাহলে কিন্তু মনে রাখতে পঞ্চায়েত এবং পৌরসভার ইলেকশন কিন্তু কন্ডাক্টেড বাই কে করায় কে, মানে স্টেট ইলেকশন কমিশন। এখানে কিন্তু ভুল করবে না। এবার তোমাদের বলি কনস্টিটিউশনাল অ্যাপয়েন্টমেন্ট অফ ইলেকশন কমিশন। তোমরা জানো সিন্স ইট ইনসেপশন 1950, ঠিক আছে, until 15 October 1989 the election commission was an one member body. প্রথমে কিন্তু ইলেকশন কমিশন ছিল কিন্তু ওয়ান মেম্বার বডি। 1/10/1993 আগে ইলেকশন কমিশনে একজন সদস্য ছিল, যদি তোমরা দেখো মূলত, ঠিক আছে, তো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, সিন্স ইট ইজ ইনসেপশন 1950 till 5th October 1989 the election commission as one member body. সরি একটু চেক করে নেবে, তো এটা মনে রাখবে since its inception 1950 and till 5th October 1989 the election commission ছিল one member body, বাট এখন মাল্টি মেম্বার বডি। বাট আমি তোমাদের বলে দিচ্ছি উইথ অনলি ওয়ান চিফ ইলেকশন কমিশনার অ্যাজ ইট সোল মেম্বার। বাট মনে রাখতে হবে, এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ, 16 October 1989 the voting age was changed from 28 to 18। তাহলে মনে রাখতে হবে, তাহলে 16 October 1989 কততম অ্যামেন্ডমেন্ট তোমরা কমেন্ট সেকশনে আমাকে বলবে, এটা অ্যামেন্ডমেন্টের প্রশ্ন। তো কততম, তাহলে কত করা হয়? আগে ছিল কিন্তু 21, সেটাকে নামিয়ে 18 করা হয়, রিডিউস করে দেওয়া হয়।
So 2 more election commissioner were appointed by president in order, তাহলে 1 plus 2 total 3 election commissioner, মাল্টি মেম্বার বডি অ্যাট প্রেজেন্ট, তাহলে কি মাল্টি মেম্বার বডি। 16 October 1989 voting age was changed from 21st to 18 years. So 2 more election commissioners were appointed by president in order to cope with the increased work of the election commission. কারণ তোমরা দেখতে জনসংখ্যা বেড়েছে, হ্যাঁ, আরও স্টেটের নাম্বার অফ স্টেটস বৃদ্ধি পেয়েছে, আরও দায়িত্ব পেয়েছে, তো চিফ ইলেকশন কমিশনের পক্ষে সম্ভব নয় পুরো এন্টার ইলেকশন কন্ডাক্ট করানো, তো তাকে সহযোগিতা করার জন্য আরও 2 জন ইলেকশন কমিশন নিযুক্ত হয়েছিল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1 plus 2, since then the election commission was multi-member body which consider 3 election commissioner। তোমাদের একটা কথা বলি, অনেক বইতে লেখা আছে যে 10110 মানে অক্টোবর মাসে 1 তারিখে 1993 এর আগে নির্বাচন কমিটির একজন সদস্য। তোমাদের মনে রাখতে হবে 90 since inception 1950 until 1989 অবধি মনে রাখতে হবে ইলেকশন কমিশন ছিল 1 মেম্বার, ঠিক আছে, উইথ 1 ইলেকশন কমিশন অ্যাজ ইটস সোল মেম্বার। পরবর্তীকালে তাহলে এটা কিন্তু মনে রাখতে, এই পয়েন্টটা একটু করে তোমাদের মনে রাখতে হবে, কিছু কিছু জায়গায় তোমাদের কিন্তু বুঝতে হবে। সিন্স ইনসেপশন 1950 অ্যান্ড 15 October 1989 অবধি দ্য ইলেকশন কমিশন ওয়াজ একজন ছিল, কিন্তু মনে রাখতে হবে 1-10-1993, যেটা এক্ষুনি বলছিলাম 1-10-1993, ওকে, এর আগে তাহলে কি হলো একজন সদস্য। এরপর জরুরি আইনের দ্বারা 2 জন সদস্যকে নিয়োগ করা হয়। সুপ্রিম কোর্ট এই নির্দেশ পাস হওয়ার পর বর্তমানে সদস্য সংখ্যা কিন্তু 3 এবং সুপ্রিম কোর্টের পারমিশন নিতে হয়েছিল। তাহলে বুঝতে হবে, এক কথায় তোমাদের এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। 1-10-1993 আগে পর্যন্ত একজন সদস্য, মানে তোমরা বুঝতে 1999 15 October 1999 ইলেকশন করে একজনই ছিল, ঠিক আছে। তো এই জায়গাটা তোমাদের মনে রাখতে হবে। যাই হোক, ও তুমি মনে রাখবে যে এই সময় 15 October 1999 অবধি তোমাদের একজন মেম্বার ছিল। পরবর্তী জরুরি আইনের দ্বারা 2 জন মেম্বার বিতে সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে, ঠিক আছে, তো নির্দেশও দিয়েছিল যে এটা যে সাংবিধানিক বডি, তো যাই হোক এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, সিন্স দ্য ইলেকশন কমিশন এই মুহূর্তে 1 চিফ ইলেকশন আর 2 জন ইলেকশন কমিশনার, ঠিক আছে। লেটার অন 2 পোস্ট ইলেকশন কমিশন ওয়ার eliminated in the January 1990 the election commission was reverted to the previous provision। তোমরা জানো, আবার দেখো 1989-তে আবার এই যে 3 জন মেম্বার যেটা পরবর্তীকালে যে বৃদ্ধি হয়েছিল সেকে এলিমিনেট করে দেওয়া হয়েছিল। তারপর আবার পরবর্তীকালে দেখো 1991, যেটা এক্ষুনি তোমাদের যেটা পয়েন্টটা বলছিলাম, ঠিক আছে। পরবর্তীকালে দেখো দ্য রিপিট অ্যাগেন লেটার October 1993 when president appointed 2 more election। দেখো এই জায়গাটা একটু কমপ্লিকেটেড হয়ে গেল, আমি বুঝতে পারছি, তোমাদের আবার একটু রিপিট করে দিচ্ছে, এই জায়গাটা মনে রাখবে। দেখো 1950, ঠিক আছে, 1900 দেখো সিন্স ইনসেপশন 1950 until 15 October, প্রথম ইলেকশন 1950 হয়েছিল 15 October থেকে দেখো 1989, ঠিক আছে, 1989 অবধি কি হয়েছিল একজন ইলেকশন কমিশনার আর হলো, কিন্তু পরবর্তীকালে কি করা হয়, বিশেষ আইনের বলে 3 জন করে +2 অ্যাড করা হয়। তাহলে এই অবধি একজন ছিল, পরবর্তীকালে 2 টোটাল 3 করা গেল। পরবর্তীকালে আবার দেখো 1990-তে ইলেকশন কি হলো, লেটার অন এই যে 2 জন যে বৃদ্ধি করা হলো এই দুটোকে এলিমিনেট করে দেওয়া হলো। ভাবো 1990-তে আবার দিস ওয়াজ রিপিট অ্যাগেন ইন October 1993 when the president appointed 2 more election commissioner। মাত্র আবার 1993-তে আবার 2 জনকে অ্যাড করা হলো, মানে একবার। তাহলে কি হলো, একটা দেখো আমি তোমাদের আবার বলে দিচ্ছি, তাহলে এখানে দেখো এটা খুব গুরুত্বপূর্ণ, একজন ছিল পরে +2 হলো, আবার এখানে কি হলো, আবার ওকে এলিমিনেট মানে ডিমিনিশ করে দেওয়া পোস্টটাকে আবার আনা হলো 1993-তে, ঠিক আছে। তাহলে খুব গুরুত্বপূর্ণ, তার মানে 1-10 এইটাই তোমাদের বলছিলাম, একটু লিখে নাও, আমি লিখে দিচ্ছি 1-10 মানে অক্টোবর 1993, ঠিক আছে, এই অবধি মনে রাখতে হবে। 1-10-1993 আগে পর্যন্ত নির্বাচন কমিশন একজন সদস্য বিশিষ্ট ছিল। এরপর একটি জরুরি আইনের দ্বারা আরও 2 জন সদস্য নিয়োগ করা হয়। সুপ্রিম কোর্টের দ্বারা এই নির্দেশ পাস হওয়ার পর বর্তমানে
পার্লামেন্ট বা সুপ্রিম কোর্টের কিন্তু রায়ের উপর আমরা তাকিয়েছিলাম। অবশ্যই এখন বর্তমানে 3 মেম্বার বডি। সিন্স দেন দ্য ইলেকশন কমিশন ফাংশন অ্যাজ মাল্টি মেম্বার বডি কম্প্রাইজিং 3 কমিশনার্স 1+2। তাহলে কি, তাহলে এবার তোমরা আমাকে বলবে চিফ ইলেকশন কমিশন তিনি চিফ বলে তার হাতে কি সব পাওয়ার আছে? ইয়েস, অবশ্যই তিনি পাওয়ারফুল, তিনি মুখ্য। দেখো আমি তোমাদের একটা কথা বলি, ধরো এবছর ইলেকশন আমি বলি, ধরো আমি তোমার বলছি এ একটা প্লেস, এবার ধরো এ একটা প্লেস, ধরো তোমার ধরো আচরণবিধি উল্লঙ্ঘন করেছে কোনো একটা নেতা, এবার ইলেকশন কমিশন তত্ত্বাবধানে গেল, যখন ইলেকশন কমিশনে যখন নিজের নজরে গেল তখন 3 জনের মধ্যে মিটিং হয়েছে, সত্যি কি ওনাকে কি সাসপেন্ড করে দেওয়া উচিত যে 24 ঘন্টার জন্য বা 48 ঘন্টার পর বা নেক্সট কোনো মানে কোনো প্রসেশনে বেরোবে না, মানে যেগুলো ধরো নির্বাচনে প্রচারে বেরোবে না, যেটাকে এক কথা বলে প্রচারে বেরোবে না, কী করে তখন কিন্তু ইলেকশন হবে। এই জন্য অডম্যান রেখে দেওয়ার মেন কারণ, তাহলে 4 তো রাখতে পারতো, কারণ 2 তাহলে কে করবে? তো ওই জন্য 3 জন, কেউ বললো, একজন বললো না আমি পক্ষে, আমি চাই ওনাকে সাসপেন্ড করে দেওয়া হোক, নেক্সট আর কোনো প্রচারে না বেরোয়। একজন না আমি চাই না, এবার চলে যাবে চিফ ইলেকশন কমিশন। চিফ ইলেকশন বললো হ্যাঁ আমি চাই, তাহলে তো 2+1 হয়ে গেল। যদি না চায় তাহলে কী হলো, মাইনাসের দিকে চলে, মানে 2:1 হয়ে গেল। না চাওয়ার যদি পক্ষে যায় তাহলে অবশ্যই, যদি চিফ ইলেকশন কমিশন যদি পক্ষে যায় তাহলে তার পক্ষে যাবে রায়, হ্যাঁ হবে। আর যদি নাতে যদি চলে যায় চিফ ইলেকশন কমিশন, না হতে হয়ে যাবে। এবার ধরো এবার মনে রাখো 2 জন বললো বিপক্ষে, 1 হলো পক্ষে, এরকমই টাইপের, ঠিক আছে? তো এইটাকে 3, ওই জন্য দেখবে সুপ্রিম কোর্টের জাজমেন্টের ক্ষেত্রে দেখবে তোমাদের সবসময় অড হয়, 5 জন বেঞ্চ, 7 জন বেঞ্চ, 11 জন বেঞ্চ, 15 জন বেঞ্চ, বুঝতে পারছো? 7 জন পক্ষে 7 জন বিপক্ষে, তাহলে চিফ ইলেকশনে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যার পক্ষে, বুঝতে পারছো? তো যাই হোক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দ্য চিফ অ্যান্ড দ্য 2 আদার ইলেকশন কমিশনার হ্যাভ দ্য সেম পাওয়ার অ্যান্ড এমলুমেন্ট ইনক্লুডিং স্যালারি হুইচ আর দ্য সেম অ্যাজ দ্য সুপ্রিম কোর্ট। তাহলে কি বললাম, চিফ অ্যান্ড আদার 2 ইলেকশন কমিশন সেম পাওয়ার, মানে এরকম না উনি চিফ বলে, মানে উনি চিফ বলে, চিফ ইলেকশন কমিশনার বলে ওনার স্যালারি সমস্ত সুযোগ সুবিধা সব, তিনি পাওয়ার সব একটু বেশি, আর বাকিরা ইলেকশন কমিশনার না, এরকম কোনো ব্যাপার না। চিফ ইলেকশন কমিশন এবং আদার চিফ অ্যান্ড 2 আদার ইলেকশন কমিশন হ্যাভ দ্য সেম পাওয়ার এমলুমেন্ট ইনক্লুডিং স্যালারি হুইচ আর দ্য সেম অ্যাজ এ সুপ্রিম কোর্ট জাজ। তার স্যালারি কিন্তু এটাও কিন্তু খুব, আজকের একটা স্টুডেন্ট বলছিল যে স্যালারি কাদের মতো, একদম সুপ্রিম কোর্ট জাজেদের মতো, ক্যাগেরও তাই, ঠিক আছে? ক্যাগের স্যালারি কি সুপ্রিম কোর্ট বিচারকের মতো। ইন কেস, এইটাই তোমাদের বললাম, ইন কেস ডিফারেন্ট অফ ওপিনিয়ন অ্যামংস্ট দ্য চিফ ইলেকশন কমিশনার or 2 other election commissioner, the matter is decided by the commission by a majority, যেটা তোমাদের বলছিলাম। ধরো কোন একটা মতে, যেটা বললাম, ধরো মতবিরোধ হলো, দেখো 3 জনই সমর্থন, ওকে থামস আপ দিল, ওকে নো প্রবলেম। যদি একজন যদি পক্ষে দিল, একজন বিপক্ষে দিল, তাহলে চিফ ইলেকশন কমিশন যে দিকে যাবে সেই দিক জিতবে, যদি পক্ষে যায় তো পক্ষে হবে, যদি পক্ষে না যায় তাহলে বিপক্ষে হবে, তাহলে হয়ে গেল, আর কিছু হবে না। তাহলে বুঝতে পারছো, যদি কোনো ডিফারেন্ট ওপিনিয়ন যদি হয়, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ডিফারেন্ট ওপিনিয়ন হতেই পারে, তাই না? সেক্ষেত্রে কিন্তু সমস্ত পয়েন্টটা কিন্তু মনে রাখতে হবে, পুরোটাই হবে মেজরিটির ওপরে কমিশনে, ওই 3 জন, ঠিক আছে? মাল্টি মেম্বার কিন্তু ছোট্ট। আচ্ছা, দ্য অফিস ইজ হেল্ড বাই দেম ফর টার্ম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা জানো ভালো করে। অফিস টেনিওর 6 ইয়ার আর আনটিল দে অ্যাটেন্ড 65 ইয়ার্স, তো এটা কিন্তু মনে রাখতে হবে, যেটা আগে হয়, ঠিক আছে? যেরকম ক্যাগ বলো, এই জন্য তোমাদের বোঝাচ্ছিলাম যে 6 বছরে, যেমনি তিনি যখন জয়েন করলেন, তিনি হয়তো 4-এ আছে, 4 বছর তিনি আছেন পোস্টে, তার 65 হয়ে গেল, তাহলে তার চাকরি চলে যাবে, মানে চলে যাবে, তাকে ছেড়ে দিতে হবে, কারণ 65 ওভার হয়ে যাচ্ছে, 66 হয়ে যাচ্ছে। বা তিনি ধরো সবে হয়তো তিনি 2 বছর হয়েছে, তার এজ হয়তো 65 হয়ে গেল, বা তিনি 65, তিনি ধরো এজ বা 6 বছর হয়ে গেল, তিনি 64-তে আছেন, তিনি বলবেন না দাঁড়ান আমি আর 1 বছর কমপ্লিট করি, 65-তে আমার এখনো হয় না, 6 বছর হয়ে যাবে, তিনি ছেড়ে দেবেন। সিম্পল অ্যাজ দ্যাট, সিম্পল অ্যাজ দ্যাট। এটা অপোজিট হতে পারে, ধরো তিনি 64 বছরে পা দিলেন, তখন দেখো তার 6 বছর কমপ্লিট হয়ে গেল, তিনি বলবেন না আমি 65, তারপর না আমি, না হবে না, যেটা হুইচ এভার হ্যাপেন ফার্স্ট, যেটা আগে হয়। দে ক্যান অলসো রিমুভ or can resign at any time before the expiry of time,
তাকে রিমুভ করা যেতে পারে, হতে পারে মিসবিহেভিয়ার, ইনক্যাপাসিটি, ঠিক আছে, অফিসার প্রফেসর যুক্ত কোনো 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 একটা হয়তো অভিযোগ আনা হয়েছিল, রিমুভ হয়ে গেল, বা তিনি মনে করেন রিজাইনও দিয়ে দিতে পারেন তার টেনিওর শেষ হওয়ার আগে, অ্যাট এনি টাইম, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড, তোমাদের একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, খুব বেসিক ইনফরমেশন কিছু দিয়ে দিই। আচ্ছা, কালকে তোমাদের সাথে আর্টিকেলগুলো আলোচনা করব, আজকে বেসিকগুলো আমরা আলোচনা করব। চলো দেখো, ব্যাকগ্রাউন্ড যদি দেখি, ব্যাকগ্রাউন্ড আর্টিকেল 14 মনে রাখতে হবে, সারা জীবন মনে রাখো। 14 মানে 14, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা হবে 14 নয়, আমি তোমাদের বলে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি হবে 15 হবে, ঠিক আছে। তো 15, ঠিক আছে, পার্ট 15, এটা 15 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ 14, আমি বারবার তোমাদের 14 কি আছে, 14 আছে ইউপিএসসি স্টেট পিএসসি, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ, দেখো, পার্ট 14 of the Indian Constitution deals with election and establish a commission for these matters. The Election Commission was established in accordance with the Constitution 15 January 1950. Simple one member ছিল, তার হাতে সোল অথরিটি ছিল, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর্টিকেল 324, 324 টু 329, খুব গুরুত্বপূর্ণ। 324 থেকে 329 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ পাওয়ার, ফাংশনস, টেনিওর, এলিজিবিলিটি, এটসেট্রা এটসেট্রা। এগুলো আমরা ডিটেলে বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখো, খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, তোমরা মনে রাখবে 315 থেকে 323, 315 টু 323 হলো ইউপিএসসি স্টেট পিএসসি, 315 থেকে 323, ঠিক আছে। 324 থেকে 329, তাহলে এটা হলো 14, ঠিক আছে, এটা 14, ঠিক আছে, 14 পার্ট। আচ্ছা, এটা হলো 15, 323 থেকে 324 থেকে 329, 324 থেকে 329 সাবজেক্ট ম্যাটার হলো ইলেকশন কমিশন। এটা তাহলে কি হলো, ইউপিএসসি স্টেট পিএসসি, আর এটা হলো ইলেকশন কমিশন। 330 থেকে 342 কি 16 কি আছে বলো, স্পেশাল প্রভিশন বা এসসি এসটি আমরা পড়বো, ন্যাশনাল কমিশন বল এসসি, ন্যাশনাল কমিশন বল এসটি। তাহলে এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা কি জানতে পারলাম, তাহলে এই বেসিক ইনফরমেশনগুলো আমরা জানতে পারলাম, বেসিক ইনফরমেশনগুলো। কালকে তোমাদের সাথে আমি আলোচনা করব আর্টিকেল, স্ট্রাকচার, কমিশন, ঠিক আছে, প্রসিডিওর কী হবে, তারপরে পুরো এই বেসিক ডেটাগুলো তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে এই পার্ট 1 দেখো, ইলেকশন কমিশন পার্ট 1, পার্ট 2 এবং মেবি পার্ট 3, 3টে পার্টে আলোচনা করা হবে। কারণ ইলেকশন কমিশনের, দেখো, আমরা ইলেকশন কমিশন তো পড়ছি, পার্ট 1 পার্ট 2তে আমার পুরো কমপ্লিট হয়ে যায়, কিন্তু একটা জায়গায় আমাদের পড়তে হবে, সেটা ন্যাশনাল পার্টি কোনটা, স্টেট পার্টি কোনটা, সেটা ইলেকশন কমিশনে কী ভূমিকা আছে, কোনটা স্টেট পার্টিতে তোমার কী কী ক্রাইটেরিয়া আছে, ন্যাশনাল পার্টির কী কী তোমার ক্রাইটেরিয়া আছে, সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। তো পাশাপাশি তাহলে এগুলো কিন্তু এক্সামের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো দেখে নাও, তাহলে এই পয়েন্টটা তোমাদের যদি কোনো যদি ডাউট থাকে অবশ্যই তোমরা আমাকে বলবে, কিন্তু এই পয়েন্টটা তোমরা মনে রাখবে। 1/10/1993 আগে পর্যন্ত নির্বাচন কমিটি একজন সদস্য ছিল, মাঝে একবার এনা হয়েছিল 2জন, কিন্তু ওটাকে আবার অমিট করে দেওয়া হয় 1990 জানুয়ারি মাসে, ঠিক আছে। কিন্তু মনে রাখতে হবে পরবর্তীকালে এক জরুরি আইনের দ্বারা 2জন সদস্যকে নিয়োগ করা হয় সুপ্রিম কোর্টের দ্বারা, এই নিয়ে বর্তমান 3জন, 2+1। তাহলে এই হলো আমাদের বেসিক কিছু তথ্য। কালকে আর্টিকেলগুলো আমরা পড়বো এবং আমরা আরও ডিটেলস পড়বো। চলো এবার আমরা কিছু প্রশ্ন আলোচনা করি। চলো, হাতে সময় আছে, চলো এবারে যে প্রশ্নগুলো এখানে আমি আলোচনা করব এক্সামের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, একদম বেসিক প্রশ্ন কিছু আলোচনা করবো, যেটা ডব্লিউবিসিএস এর জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা বলছে, জাস্ট 1 মিনিট।
প্রথম প্রশ্ন যেটা বলছে দেখো হু ক্যান ডিসমিস দ্য গভর্নর ফ্রম দ্য অফিস। দেখো গভর্নর না ইলেক্টেড না নমিনেটেড, গভর্নর অ্যাপয়েন্টেড। আমি তোমাদের আগেও বলেছিলাম গভর্নর হলো অ্যাপয়েন্টেড, না ইলেক্টেড না নমিনেটেড, গভর্নর অ্যাপয়েন্টেড। এবং গভর্নমেন্টের পোস্টটা গ্রে পোস্ট। আমি কেন বলেছিলাম গভর্নর, আবার দেখো তিনি হলেন হায়েস্ট, স্টেটের হায়েস্ট নমিনাল এক্সিকিউটিভ, ঠিক আছে, সাংবিধানিক প্রধান, তিনি রাজ্যপাল বলে কথা। কিন্তু তিনি কিন্তু যে রাজ্যে তিনি রাজ্যপাল, সেই রাজ্যে কিন্তু আবার তিনি দেখো সেখানকার লোকাল কিন্তু রেসিডেন্ট থাকবে না, এটাই ক্রাইটেরিয়া তোমরা জানো। এবং তিনি কিন্তু ইলেক্টেড হয় না বা তিনি নমিনেটও হয় না, তিনি অ্যাপয়েন্টেড। কার প্রেসার? প্রেসিডেন্ট, ঠিক আছে। তাহলে কে তাকে তারা সরাবে ডিসমিস করবে? অবভিয়াসলি প্রেসিডেন্ট, সিম্পল অ্যাজ দ্যাট। একদম বেসিক প্রশ্ন, এটা তাহলে প্রেসিডেন্ট হবে। জাস্ট 1 মিনিট। আচ্ছা হু আচ্ছা না, এক মিনিট। আচ্ছা চলো, তাহলে এটা হলো প্রেসিডেন্ট। ওকে, প্রেসিডেন্ট হলো কারেক্ট অ্যান্সার। হু ডিসাইড দ্য স্যালারি অ্যান্ড অ্যালাউন্স প্রাইম মিনিস্টার, পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা, কাউন্সিলর, মিনিস্টার। অবশ্যই ডুয়েটটা কিন্তু অ্যান্সার হবে পার্লামেন্ট, পার্লামেন্ট হবে, একদম কারেক্ট না, পার্লামেন্ট। হাউ মেনি মেম্বার্স অফ দ্য রাজ্যসভা আর নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট? তো তিনেরটা অ্যান্সার কিন্তু হবে সি, 12 মেম্বার। আর্ট অ্যান্ড কালচার, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস। ইন হুইচ ইয়ার ইন্ট্রোডাকশন, এবং এটাও মনে রাখবে যদি কোনো একজন ব্যক্তি ধরো লোকসভা জিততে পারে, তাকে রাজ্যসভা থেকেও কিন্তু মানে মেম্বার বানিয়ে দিয়ে তাকে মিনিস্ট্রি দেওয়া যেতে পারে। কিন্তু ওকে মিনিস্টার দিয়ে আগে তোকে মিনিস্টার দেওয়া হলো, তাই কিন্তু 6 মাসের মধ্যে তাকে যে কোনো মানে রাজ্যসভা কিন্তু তোমার মেম্বার হতে হবে, এবং মুখ্যমন্ত্রী হতে পারে। অবশ্যই এটা তোমার স্টেটের ক্ষেত্রে, তোমরা জানো কাউন্সিল যে আছে বিধানসভা, বিধান পরিষদ যেখানে আছে, আর কেন্দ্রগত প্রধানমন্ত্রী হতে পারে। যেমন আমাদের ইন্দিরা গান্ধী হয়েছে রাজ্যসভা থেকে, যেমন মনমোহন সিং বলো, ঠিক আছে, এগুলো মনে রাখতে পারো। আচ্ছা পরের প্রশ্ন, ইন হুইচ ইয়ার ইনস্টিটিউশন অফ হাইকোর্ট, দেখো অরিজিনেটেড ইন্ডিয়া, ইন হুইচ ইয়ার ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ হাইকোর্ট? তাহলে চারেরটা অ্যান্সার হবে সি, 1962। দেখো এবার দেখো এগুলো তোমার জানতে হবে, এগুলো তোমাকে শিখতে হবে, পুরো টোটাল টপিক ক্লিয়ার করতে হবে। বিধানসভা, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, কাউন্সিল, এগুলো জানবে, কোত্থেকে জানবে? এর জন্যই তোমাদের কিন্তু আনএকাডেমি সাবস্ক্রাইব ওয়ান সলিউশন। ওকে, সমস্ত ইনফো, কোনো বই কিনতে হবে, শুধু তোমরা আমার ক্লাসগুলো শুনবে, নোটসগুলো দেখে নেবে। আচ্ছা পরের প্রশ্ন, ওয়েন ওয়াজ দ্য সেন্ট্রাল কাউন্সিল অফ লোকাল গভর্নমেন্ট সেট আপ? তো খুব গুরুত্বপূর্ণ, 5টা কিন্তু অ্যান্সার বি, 1954। হু ইজ দ্য চিফ এক্সিকিউটিভ অথরিটি অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন? 6টা কি হবে? 6টা কিন্তু বি, মিউনিসিপ্যাল কমিশনার। তাহলে মিউনিসিপ্যাল ইলেকশন কে কন্ডাক্ট করে? স্টেট ইলেকশন কমিশন। এক্ষুনি পড়েছি, আজকে যা পড়িয়েছি। ইন হুইচ ইয়ার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এস্টাবলিশ? খুব গুরুত্বপূর্ণ, 7টা আনসার হবে 1997। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু ফোর্স কবে সংবিধান বলবৎ হয়েছিল? 8টা অ্যান্সার হবে কিন্তু কি 26শে জানুয়ারি 1950। ডব্লিউসি প্রিলির প্রশ্ন, কবে গৃহীত? 26শে নভেম্বর 1949। হুইচ আর্টিকেল ইজ প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটি? 26, 27, 29, 30। তাহলে কি হবে এটা অ্যান্সার? 9টা কিন্তু অ্যান্সার হবে সি, 29, 30। ঠিক আছে, কালচার রাইট, হাউ মেনি? রাইট টু রিলিজন হবে 25 থেকে 28, 29, 30 প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস, 29 আর 30 তোমরা পড়েছো নিশ্চয়ই, ওখানে 29 হবে। ঠিক আছে, কালচারাল রাইট যেটাকে। আচ্ছা হাউ মেনি মেম্বার্স অফ রাজ্যসভা আর নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট? তো এক্ষুনি বলেছি 10এরটা কী হবে? 12 হবে কারেক্ট অ্যান্সার। টোটাল 10টা, এটা 29 হবে। ঠিক আছে, তো এইভাবে পড়ো, ভালো করে পড়ো। আর অবশ্যই করে তোমরা স্পেশাল ক্লাসে চলে এসো আমার আজকের সকাল 11টা থেকে 12টা এবং রাত 9টা থেকে 10টা, এবং প্লাস সাবস্ক্রাইব করে নাও, নেক্সট মান্থে কিন্তু তোমাদের নতুন কোর্স আসছে। তো যারা সাবস্ক্রাইব করে সিম্পল অরিজিৎ আমার রেফারেল কোড ARIJIT ফর 10% ডিসকাউন্ট। থ্যাংক ইউ ফর ডিসকাউন্ট।